আজকের ভিডিওতে আমরা তরলের যান্ত্রিক গুণাবলী এই অধ্যায় পরিচ্ছেদটি শুরু করব। এই পরিচ্ছেদটি আমি কতগুলি অধ্যায়ে ভাগ করেছি। তো এক 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 একটা আমরা এক একটা অধ্যায় শুরু করব। তো প্রথমে অধ্যায়তে আমরা তরলের ধারণা সম্বন্ধে জানব। দ্বিতীয় অধ্যায়ে চাপ এবং তাকে কিভাবে পরিমাপ করা হয়, বিভিন্ন ধরনের সূত্র সেগুলো জানব। তৃতীয় অধ্যায়তে আমরা তরলের প্রবাহের ধরন, চতুর্থ অধ্যায়ে গতিতে যে তরলের সূত্র, গতিশীল যে তরলের সূত্র সেগুলো জানবো। পঞ্চমতে সান্দ্রতা এবং ষষ্ঠতে পৃষ্ঠটান এবং শেষে আমরা স্টোকের সূত্র সম্বন্ধে জানব। তো আজকে আমরা তরলের ধারণা এই অধ্যায়টি শুরু করব। তো তরল একটি পদার্থ, একে ইংরেজিতে ফ্লুইড ধরা হয়। তো এমন একটি পদার্থ যার কোনো নির্দিষ্ট আকার থাকে না, একে বাহ্যিক বল প্রয়োগ করে সহজে বিকৃত করা হয়। কিন্তু কঠিনকে যদি আমরা বিকৃত করতে চাই, তো বাহ্যিক যদি বল প্রয়োগ করতে সহজে বিকৃত হয় না, বাধার সৃষ্টি করে। কিন্তু তরলের ক্ষেত্রে আমরা সহজেই বিকৃত করতে পারি। তো তরল তরল বা গ্যাস দুটোই হতে পারে, মানে লিকুইড ফর্ম বা গ্যাস দুটো হতেই পারে। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তরল মানে ফ্লুইড দু রকম, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থা। তো যেটা তরল লিকুইড, তার হচ্ছে ভলিউম থাকে, কিন্তু গ্যাসের মানে আয়তন থাকে, গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না। আর তো তরলের একটি নির্দিষ্ট মুক্ত পৃষ্ঠ থাকে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট মুক্ত পৃষ্ঠ থাকে না, ও যে কোনোভাবে প্রবাহিত হয়। তরল মুক্তভাবে প্রসারিত হতে পারে না, কিন্তু গ্যাস মুক্তভাবে প্রসারিত হতে পারে। তরলের অণুগুলির মধ্যে আহ, শক্তিশালী সংযুক্ত বল থাকে, কিন্তু গ্যাসের অণুগুলির মধ্যে শক্তিশালী সংযুক্ত বল থাকে না। এরপর আমরা তরল এবং কঠিনের মধ্যে পার্থক্য বুঝব। তো তরলের কোনো নির্দিষ্ট আকার থাকে না, কঠিন নির্দিষ্ট আকার থাকে। তরল সহজেই প্রবাহিত হয়, কিন্তু কঠিন সহজে প্রবাহিত হয় না। এটি মুক্তভাবে প্রসারিত হতে পারে তরল, কিন্তু কঠিন মুক্তভাবে প্রসারিত হয় না। এটি কোনো আঘাতমূলক বল প্রয়োগের ফলে অবিরত বিকৃত হয়। মানে সহজে বাহ্যিক বল প্রয়োগ করে তরলকে বিকৃত করা যায়, কিন্তু কঠিনকে বাহ্যিক বল প্রয়োগ করে সহজে করা যায় না। এই জন্য প্রতিরোধ বল বল বেশি পরিমাণ বল লাগে। স্থির তরলে কোনো তড়িৎ চাপ, মানে স্পর্শকীয় যদি কোনো চাপ থাকে না, কিন্তু কঠিনের ক্ষেত্রে স্পর্শকীয় চাপ থাকে। তো এরপর আমরা চাপ এবং তার পরিমাপ এই অধ্যায়টি দেখব। চাপ কি আগে আমরা জানব। যদি তরল স্থির থাকে, তাহলে তরল সবসময় পারিপার্শ্বিক যে পৃষ্ঠতলের মধ্যে থাকে, আবদ্ধ থাকে, সেই পৃষ্ঠতলগুলির মধ্যে উলম্বভাবে বল প্রয়োগ করে। এই বল এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাতকেই বলা হচ্ছে চাপ। তো একে গাণিতিকভাবে লেখা যায় পি ইকাল টু লিমিট ডেল্টা টে টেন্স টু জিরো ডেল এফ বাই ডেল এ। এখানে ডেল এ হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং ডেল্টা এফ হলো পৃষ্ঠতলে প্রয়োগিত বল। তো যদি পৃষ্ঠতলের উপর এই বল সমানভাবে বিতরণ থাকে, তাকে আমরা সহজ গাণিতিক ভাষায় লিখতে পারি পি ইকাল টু এফ বাই এ। তো এই চাপ হলো একটি স্কেলার রাশি, যার মাত্রা হলো এম এল টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -2। এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল, যা হলো নিউটন পার মিটার স্কোয়ার হিসাবে পরিচিত। যেন ঘনত্ব, ঘনত্ব হলো ভর এবং আয়তনের অনুপাত, অর্থাৎ তরল প্রতি একক আয়তনের যে ভর, সেটাকে ঘনত্ব বলা হয়। তো একে আমরা সাধারণত রো চিহ্ন দ্বারা প্রকাশ করি। গাণিতিকভাবে একে লেখা যায় রো ইকাল টু এম বাই ভি। এখানে এম হলো তরলের ভর, আর ভি হলো তরলের আয়তন। ঘনত্বের এসআই একক হলো কেজি পার মিটার কিউব। এরপর আমরা জানো পাস্কালের সূত্র। তো পাস্কালের সূত্র বলা হয়েছে যে একটি স্থির তরলে
কোনো একটি বিন্দুতে চাপ বা চাপের তীব্রতা সব দিকে সমান হয়। স্থির তরলে কোনো একটি বিন্দুতে সর্বদাই চাপ সমান হবে। তো একে আমরা প্রমাণ করব। মনে করি একটি স্থির তরল, ওই স্থির তরলের থেকে একটি এই যে ত্রিভুজ আকৃতির একটি তরলের উপাদান নিয়েছি, যার তিনটি বাহু আছে, এ বি, এসি এবং বিসি। তো এবি বাহুর দৈর্ঘ্য হলো ডিওয়াই, এবং এসি বাহুর দৈর্ঘ্য হলো ডিএক্স, আর বিসি বাহুর দৈর্ঘ্য হলো ডিএস। এবি বাহুতে আহ, চাপ হচ্ছে পিএক্স, এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর চাপ হলো পিওয়াই, যেটা এসি তলের উপর কাজ করছে। আর জেড অক্ষ বরাবর হলো পিজেড, এটা এই বিসি তলের উপর কাজ করছে। ঠিক আছে। তো এর আমি ধরেছি যে এই উপাদানটির উইথ হচ্ছে, মানে থিকনেস হলো 1। তাহলে এবি তলের জন্য বল হবে, এবি তলের ক্ষেত্রে বল হবে পিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু 1, এবং এসি তলের যে বল হবে সেটা হবে পিওয়াই ডেল এক্স ইন্টু 1, এবং বিসি তলের ক্ষেত্রে হবে পিজেড ডিএস ইন্টু 1। তো এখানে এ বি সি কোণটা হলো থিটা, তাহলে এই কোণটাও থিটা হবে। তো প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর উপাংশগুলোকে আহ, দেখব। তো এবি তলের উপর চাপ হলো পিএক্স ডিওয়াই 1, এবং এসি তলের উপর চাপ পিওয়াই ডিএক্স ডিওয়াই, এবং উপাদানটি যদি ওজন থাকবে, সেই ওজনটা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে ক্রিয়া করবে। তো ওজন হলো আহ, ভর, আয়তন এবং ঘনত্ব। তো এর ভর হলো এবি, এসি, এটি যেহেতু ত্রিভুজ, তো এর আয়তন হলো হাফ ইন্টু এবি ইন্টু এসি, হাফ ইন্টু এবি ইন্টু এসি, এবং এর উইথ হলো 1, সেজন্য এর উইথ হলো 1। তো এখান থেকে আমরা ভলিউম আয়তন পেলাম। আয়তন, এবার এই উপাদানটির ঘনত্ব হলো রো, 1/ρ, এবং অভিকর্ষ ত্বরণ জি। তো বস্তুটির উপাদানটির ওজন হলো, এখান থেকে আমরা এবার পাবো। তো এরপর এক্স দিকের আমরা বিশ্লেষণ করছি, এক্স দিকের বিশ্লেষণ করে আমরা পাচ্ছি, যদি পাই এ পি এক্স ডিওয়াই। হ্যাঁ, প্রথমে আমরা ডান দিকে হচ্ছে উপাংশগুলোকে ধনাত্মক ধরছি, এবং বাম দিকের উপাংশগুলোকে ঋণাত্মক ধরছি। তাহলে এবি তলের উপর প্রযুক্ত বল হলো পি এক্স ডিওয়াই 1, এবং পিজেড বলের জন্য হবে পিজেড ডিএস 1 ইন্টু সাইন 90 মাইনাস থিটা। তো একে যদি সরল করি তাহলে আমরা পাবো পি এক্স ডিওয়াই 1 মাইনাস পিজেড ডিএস ইন্টু 1 কস থিটা। আবার ডিএস কস থিটা ইকাল টু হলো এবি, মানে হলো ডিওয়াই। তাহলে এখান থেকে পাচ্ছি পি এক্স ডিওয়াই ইন্টু 1 মাইনাস পিজেড ডিওয়াই ইন্টু 1। তো সিম্পলিফাই করলে আমরা পাবো পি এক্স ইকাল টু পিজেড। নেক্সট, এবার ওয়াই দিকের উপাংশগুলো যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে ওয়াই দিকে এসি তলের জন্য বল, এবার উপর দিকের আমি বলগুলোকে ধনাত্মক হচ্ছে, আর নিচের দিকের বলগুলোকে ঋণাত্মক হচ্ছে। তো বল হবে পি ওয়াই ডেল্টা এক্স ইন্টু 1, পি এক্স ডেল্টা এক্স 1। নিচের দিকে হচ্ছে পিজেড, এটা ডাইরেকশন নিচের দিকে কাজ করছে, মাইনাস পিজেড ডিএস 1 কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং বস্তুর ওজনটাও নিচের দিকে কাজ করবে। তো এখানে ওজনটা দেওয়া হলো। এবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এখান থেকে পাচ্ছি সাইন থিটা, ডিএস সাইন থিটা হলো আবার এসি ইকাল টু ডিএক্স। এবার বস্তুটি খুবই ছোট আমি উপাদান ধরেছি, তরলের উপাদান ধরেছি, সেই জন্য এর ওজনকে আমরা উপেক্ষা করছি। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে পাবো পিওয়াই ডিএক্স ইন্টু 1 মাইনাস পিজেড ডিএক্স ইন্টু 1। তো এখান থেকে যে সিম্পলিফাই আমরা পাচ্ছি যে পিওয়াই ইকাল টু পিজেড। আগের সমীকরণ আমরা পেয়েছিলাম যে পি এক্স ইকাল টু পিজেড, এখন পেলাম পিওয়াই ইকাল টু পিজেড। তাহলে আমরা লিখতে পারি যে পিওয়াই পিএক্স ইকাল টু পিওয়াই এন্ড ইকাল টু পিজেড। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সব ডাইরেকশন, মানে এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন এবং জেড ডাইরেকশন, সব দিকেই হচ্ছে চাপ সমান। তাহলে আমাদের এখানে পাস্কালের সূত্র প্রযোজ্য হচ্ছে। এরপর আমরা আহ তরলের গভীরতার ক্ষেত্রে
চাপের কি পরিবর্তন হয় তো আমরা জানবো। তো এই যে সূত্র তরলের গভীরতার জন্য চাপের পরিবর্তন, এটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ল বা হাইড্রোস্ট্যাটিক সূত্র। তো এখানে কি হয়, চাপের বৃদ্ধি উলম্ব তলের বিন্দুর যতটা হবে তার গাঢ়ত্বের সমান। তো এটা আমরা প্রমাণ করব। মনে করি একটি তরলের উপাদান রয়েছে, এই যে এখানে একটি তরলের উপাদান রয়েছে, তরলের উপাদান রয়েছে এ, তরলের ক্ষেত্রফল এ, এবং উপাদানটি উচ্চতা এইচ, P1 ও 1 নম্বর যে বিন্দু, এই বিন্দুতে চাপ আমি নিলাম P1, এবং 2 নম্বর বিন্দুতে চাপ আমি নিলাম P2। এম উপাদানটির ভর এবং জি মহাকর্ষীয় ত্বরণ, রো হলো তরলের ঘনত্ব। তাহলে তরলের উপাদানের ভারসাম্য বিশ্লেষণ করে পাই এই অনুভূমিক উপাংশগুলো একে অপরকে প্রশমিত করবে, সেজন্য এর উপাংশগুলি বলগুলি শূন্য, অনুভব বলে উপাদানগুলি সমীকরণ করে পাচ্ছি, বল P2 - P1 ইন্টু এ মাইনাস mg1। তো এই দিকের চাপ এবং এই দিকের বল মাইনাস করে এবং ইকাল টু mg, ইকাল টু পাচ্ছি রো এ জি H1, P2 - P1 ইকাল টু হচ্ছে রো এইচ জি। তো তাহলে আমরা এখান দেখতে পাচ্ছি যে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে চাপের পরিবর্তন P2 তলের সঙ্গে P1 এর চাপের পরিবর্তন হলো রো জি এইচ। অর্থাৎ বস্তুর তরলের গভীরতার সঙ্গে সঙ্গে চাপের পরিমাণ বাড়তে থাকবে। এবার যদি ওয়ান বিন্দুটা তলের উপরে মুক্ত স্থলে উপস্থিত হয়, তো সেক্ষেত্রে আমাদের P1 ইকুয়াল টু হবে বায়ুমণ্ডলের চাপ, যেটাকে PA দ্বারা প্রকাশ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের টু বিন্দুতে চাপের যে ডিফারেন্সটা হবে সেটা হবে P2 - P ইকুয়াল টু রো জি এইচ। এবার হচ্ছে চাপকে সরাসরি মাপা যায় না, সেজন্য আহ, যে সমস্ত যন্ত্রগুলো সেগুলো চাপের হচ্ছে পার্থক্য নির্দেশ করে। তো কোনো একটা নির্দিষ্টকে নিয়ে এরা চাপ আহ, নেওয়া হয়। তো প্রথম যেটা হচ্ছে গেজ চাপ। তো এখানে বায়ুমণ্ডলের চাপ সাধারণত রেফারেন্স বা এটা হয়, মানে বায়ুমণ্ডলের চাপের কে বেশি এবং বায়ুমণ্ডলের চাপের থেকে কত আহ, কম, সেই হিসাবে চাপকে মেজারমেন্ট করা হয়। তো এই চাপকে বলা হচ্ছে গেজ চাপ। আর পরম চাপ বা অ্যাবসলিউট চাপ হলো এখানে এটি পূর্ণ ভ্যাকুয়ামের সঙ্গে তুলনা করা হয়। তো মানে এখানে চাপকে শূন্য হিসাব ধরা হয়, সেক্ষেত্রে আহ, তো পরম চাপ পি অ্যাবসলিউট ইকাল টু পি অ্যাটমসফিয়ার প্লাস পি গেজ, মানে অ্যাটমসফিয়ারের বায়ুমণ্ডলের চাপ প্লাস এবং গেজ চাপের সমষ্টি মিলে হবে পরম চাপ। তো এখানে আমরা একটা আহ, প্রশ্ন উদাহরণ হিসেবে প্রকাশ করি। এখানে হলো, যদি একটি তরলের ঘনত্ব 1.53 × 10³ হয় এবং বায়ুমণ্ডলের চাপ 750 মিলিমিটার পারদ মার্কারের সমান হয়, তাহলে তরলের মুক্ত পৃষ্ঠ থেকে 3 মিটার নিচে গেজ চাপ এবং স্থলের চাপ কত হবে? পারদের ঘনত্ব এখানে দেওয়া আছে 13.6 × 10³ তো পারদের ঘনত্ব রো এম ইকাল 13.6 × 10³ তাহলে অ্যাটমসফিয়ারের চাপ হলো PmgHm, 13.6 × 10³ ইন্টু 9.1। তো সিম্পলিফাই করলে আমরা পাবো 10062 নিউটন পার মিটার স্কোয়ার। এবার পি গেজ হলো, এখানে কি বলেছে 750 মিলিমিটার পারদ বায়ুমণ্ডল চাপ, তরলে মুক্ত অবস্থা থেকে 3 মিটার নিচে গেজ চাপ। তাহলে পি গেজ ইকাল টু PgH, রো হলো তরলের ঘনত্ব এখানে দেওয়া আছে 1.53 × 10³ এবং জি এখানে 9.81, এইচ 3 মিটার, তাহলে তিন এখানে হলো 450,272.9 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে পরম চাপ আমরা জানি পি অ্যাবসলিউট ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার চাপ প্লাস পি গেজ। তো এই দুটো যোগ করে আমরা পাচ্ছি 1450, 18.9। তো আজকের অধ্যায় আমরা এখানে শেষ করলাম, পরের অধ্যায়ে আমরা বাকি অধ্যায়গুলো দেখবো পরের ভিডিওতে।